বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। বিএনপি নেতাকে হাইব্রিড ডাকাকে কেন্দ্র করে ভৈরবে ফের সংঘর্ষ। রাজনীতি এখন আর রাজপথে নেই, বললেন ব্যারিস্টার পার্থ। নির্বাচন ও সংস্কারকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করানো ভুল, বললেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো, মুক্তির অপেক্ষায় 90 ফিলিস্তিনি, জানা গেল যত অজানা তথ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। রবিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছে। এই অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। গত 15 জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের এই বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন সেখানে চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অনুসন্ধান শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান তিনি। বিএনপি নেতাকে হাইব্রিড ডাকাকে কেন্দ্র করে ভৈরবে ফের সংঘর্ষ। কিশোরগঞ্জের ভৈরবে ওয়ার্ড বিএনপির এক নেতাকে হাইব্রিড ডাকাকে কেন্দ্র করে ফের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকানপাট। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের চন্ডিবের এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা। শনিবার দুপুরে তাকে শুভেচ্ছা জানাতে চন্ডিবের এলাকার বিএনপি নেতাকর্মীরা লোকজন নিয়ে জড়ো হয়। এ সময় 9 নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল সভাপতি আক্তার মিয়ার পক্ষের লোকজন ও পৌর শহরের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা শফিকুল ইসলামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শফিকুল ইসলামকে হাইব্রিড নেতা ডাকাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন যুবদল নেতা শফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতা। খবর পেয়ে থানা পুলিশ ও বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। আজ বিকেলের দিকে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসেন। রাজনীতি এখন আর রাজপথে নেই, বললেন ব্যারিস্টার পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতি এখন আর রাজপথে নেই, রাজনীতি 4 দেয়ালের মধ্যে ঢুকে গেছে। হাইকমান্ড থেকে নির্ধারণ হয় কে নেতা হবে। ব্যারিস্টার পার্থ বলেন, সত্যি কথা বলতে অভিযোগ করে লাভ নেই। রাজনীতি যখন যে ধরনের শেপ নেবে সেটার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে। আজ থেকে 10 বছর পরে রাজনীতি অন্য শেপ নেবে। রাজনীতিতে অভূতপূর্ব পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন, এখন রাজনীতি হলো ফেসবুকে আন্দোলন হয়। কারণ রাজনৈতিক নেতারা মাঠে বক্তব্য দেবে, সেখানে 5,000 মানুষ শুনবে বা দেখবে, কিন্তু অন্য নেতারা ফেসবুকে বক্তব্য দেবেন, এতে 50 লাখ মানুষ দেখবে। এখন যদি কোনো নেতা ফেসবুক না চালিয়ে ঘরে বসে ভাব ধরে বসে থাকেন, এর মানে এ যুগের থেকে বাইরে চলে যাচ্ছেন এবং রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। ব্যারিস্টার পার্থ বলেন, আমার রাজনৈতিক আদর্শ হলো ভালোভাবে কাজ করব, সততার সঙ্গে কাজ করব। রাজনৈতিক আদর্শ যদি কাউকে মনে করতে হয়, তাহলে আমার আদর্শ হযরত মুহাম্মদ, ওনার চেয়ে আর কেউ বড় রাজনীতিবিদ নেই। নির্বাচন ও সংস্কারকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করানো ভুল, বললেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সব সংস্কার নির্বাচনের আগে সম্ভব নয়। সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হলে নির্বাচিত প্রতিনিধি লাগবে। নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কারের জন্য নির্বাচন দরকার। যারা নির্বাচন ও সংস্কারকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করাচ্ছেন তারা ভুল করেছেন। নির্বাচন ও সংস্কার একই বিষয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, আন্দোলনের মাধ্যমে একটা নতুন যাত্রা এসেছে, এ যাত্রা সফল করতে হবে। আমরা যেন ব্যর্থ না হই। আমরা একটা সরকারের পতন করেছি, সে সরকারটা ফ্যাসিস্ট ছিল। জোনায়েদ সাকি বলেন, আমার একটা সরকারের পতন ঘটিয়েছি, যে সরকার একটা ফ্যাসিস্ট সরকার জারি করতে চেয়েছিল, অনেকটা সক্ষম হয়েছিল। গুম খুম, অত্যাচার, নির্বিচার হত্যাকাণ্ড, বিরোধী মত দমন, নানাভাবে বিভাজন সৃষ্টি, নিষিদ্ধ করা, এ সবগুলো তার অস্ত্র। 17 বছর আওয়ামী লীগ তাদের নিজেদের সমস্ত অপরাধ সেগুলোকে তারা বুঝে দিতে চেয়েছে। বাকি সবার অপরাধকে তারা খুঁজে বের করেছে। আমরা কি শুধু আওয়ামী লীগের অপরাধ খুঁজে খুঁজে বের করব? বাকিদের কোনো অপরাধ নেই? ন্যায় বিচার ছাড়া কোনো দেশ এগোতে পারে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ক্ষমতার অপব্যবহার শুধু গত 15 বছর হয়েছে তা নয়, আগে হয়েছে, সেটা স্বীকার করতে হবে। অভ্যুত্থান হয়েছে, আমাদের সন্তানরা জীবন দিয়েছে, যারা অভ্যুত্থানের শক্তি তারা নিজেরাও যেন বদলায়।
গত 5 মাসে যা দেখছি, ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হবে গণতন্ত্রের মধ্য দিয়ে। ক্ষমতা প্রতিযোগিতা জনগণের সম্মতি, জনগণের ভালোবাসা নিয়ে আপনাকে অর্জন করতে হবে। আগেভাগেই সব দখল করে নিতে চাইছেন, সেটা কোনো ক্ষমতার প্রতিযোগিতা না। আপনারা একই পথে হাঁটছেন, এসব ফ্যাসিবাদের বদলে গণতন্ত্রের পথে যেতে পারবো কিনা সেই প্রশ্ন জাগাচ্ছে। জোনায়েদ সাকি আরো বলেন, এই অভ্যুত্থানে সকলের মধ্য দিয়ে হয়েছে। ছাত্রদের অগ্রণী ভূমিকা আমরা স্বীকার করি। বাংলাদেশের যে ঐক্য সেটা ধরে রাখা দরকার। এখানে কেউ একক সিদ্ধান্ত নিতে পারেন না, কারো সিদ্ধান্ত কারো উপর চাপে দিতে পারেন না। এটার পদ্ধতিগত পথ হবে সমঝোতা। তিনি বলেন, এখন আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে কোনো সংস্কার নির্বাচনের আগে করা যাবে। সেটা করতে কতদিন সময় লাগবে, তার মধ্য দিয়ে নির্বাচন কোন মাসে কোন তারিখে হবে, এই পুরো রোডম্যাপটি আগামী কিছুদিনের ভেতর তৈরি করা সম্ভব। আমাদের সংবিধান সংশোধন কি পঞ্চদশ ত্রয়োদশ সংশোধনের মতো হবে, যেটাকে আদালত বাতিল করে দেবেন? সেই রকম ব্যবস্থা যাতে না হয়, আগামী নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার। নির্বাচন সংস্কার হতে হবে জনগণের সম্মতির ভিত্তিতে। সেই জায়গায় আগামী নির্বাচন হওয়া দরকার। মুক্তির অপেক্ষায় 90 ফিলিস্তিনি, জানা গেল যত অজানা তথ্য। দীর্ঘ 15 মাসের ইসরায়েলি আগ্রাসনের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। স্থানীয় সময় বেলা 11:15টায় এবি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এদিন 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে হামাসের হাতে থাকা 3 বন্দীর মুক্তির বিনিময়ে 90 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেতে যাচ্ছেন, যাদের মধ্যে 69 জন নারী বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপি। এদের মধ্যে সর্বকনিষ্ঠ বন্দী হলেন মাহমুদ আলী ওয়াত নামে 15 বছরের এক কিশোরী। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন 62 বছর বয়সী খালিদা জার্রার, যিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এর একজন শীর্ষ নেতা। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তার বারবার গ্রেপ্তার হওয়াটা অহিংস রাজনৈতিক বিরোধিতার উপর ইসরায়েলের দমননীতির অংশ। এছাড়াও মুক্তি পেতে যাচ্ছেন জালাল খাশিব নামে 53 বছর বয়সী এক নারী, যিনি প্রয়াত হামাস নেতা সালেহ আরৌরির বোন। সালেহ আরৌরি 2024 সালের জানুয়ারিতে বৈরুতে দক্ষিণাঞ্চলের একটি এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন। মুক্তিপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছে 68 বছর বয়সী আবলা আবদেল রাসুল, তিনি পিএফএলপি নেতা আহমদ সাদাতের স্ত্রী। আহমদ সাদাতের বিরুদ্ধে 2001 সালে ইসরায়েলের পর্যটন মন্ত্রী রেহাভাম জেভির হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযোগ আনা হয় এবং তিনি 30 বছর ধরে সাজা খাটছেন। এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়া বন্দীদের তালিকায় অন্তত 12 জন যুবক এবং নাবালক রয়েছেন, যাদের মধ্যে কিছু সংখ্যক বয়স 19 বছরের কম। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, অনেক শিশু এবং নাবালক ইসরায়েলি বাহিনীর প্রতি পাথর নিক্ষেপের অভিযোগে আটক হয়েছেন। তিনি বলেন, আমরা এখানে অপেক্ষাকৃত কম সাজাপ্রাপ্তদের কথা বলছি। বন্দীদের তালিকায় শত শত নাম উল্লেখ রয়েছে, যাদের অধিকাংশকেই প্রশাসনিক আদেশে আটক করা হয়েছে। আর এটি মূলত ইসরায়েলি দমন নীতিরই একটি অপকৌশল, যা কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই মানুষকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখার জন্য ব্যবহৃত হয়। আর এই প্রশাসনিক আটকাদেশ বারবার নবায়ন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।